অনেক রোগীরাই ঘরে বসে চাইছে বাত ব্যথা কমানোর জন্য। তাদের জন্য কি কোনো ব্যায়াম আপনারা সাজেস্ট করেন বা কোন ব্যায়ামটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা মানুষের সচেতন হওয়া দরকার যে দেখবেন একটা ওষুধের দোকানে অনেক প্রকারের ওষুধ রয়েছে। কিন্তু সব ওষুধ কিন্তু একজন রোগীর জন্য নয়। একজন রোগীর চিকিৎসক তাকে দেখার পরে তাকে অ্যাসেসমেন্ট করার পরে তার জন্য যেটা নির্ধারণ করে দেবে সেইটা সেই ডোজ অনুযায়ী তার জন্য চিকিৎসা। ঠিক তেমনই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ এগুলা ক্ষেত্রেও ব্যক্তি বিশেষে কিন্তু চিকিৎসা ভিন্ন ভিন্ন। সবার জন্য সেম এক্সারসাইজ না। এখন একজনের ঘাড় ব্যথা, একজনের কোমর ব্যথা বা একজনের হাঁটু ব্যথা অনেকগুলি কারণে হতে পারে। তার হাঁটু ব্যথা ধরেন যে তার লিগামেন্ট ইনজুরির কারণে তাহলে তার ট্রিটমেন্ট বা এক্সারসাইজ একরকম হবে। যদি তার হয় অস্টিওআর্থ্রাইটিসের কারণে তার ট্রিটমেন্ট এবং এক্সারসাইজ অন্যরকম। তো এই ক্ষেত্রে আসলে স্পেসিফিকভাবে বলাটা কঠিন। এইজন্য আমরা বলব যে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি এই ধরনের সমস্যায় আক্রান্ত। তাহলে উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার জন্য যে একটা গাইডলাইন দিবেন বা প্রেসক্রিপশন দিবেন সেটা যদি আপনি ফলো করেন তাহলে ওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অনেক সময় আমরা দেখি অনেক রোগী আমাদের কাছে আসে বলে যে স্যার আমরা তো ইউটিউবে অনেক ধরনের এক্সারসাইজ দেখলাম। তো আমি তো ওই একটা এক্সারসাইজ করে বরং আমি যতটুকু ভালো ছিলাম আরও খারাপের দিকে চলে গেছি। কারণ ওই এক্সারসাইজটা হয়তো ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বাট ওনারও হয়তো হাঁটু ব্যথা। কিন্তু যে কারণে একজন চিকিৎসক ওটা ডেমনস্ট্রেট করেছেন, সেই কারণটা হয়তো ভিন্ন ছিল। হাঁটু ব্যথার হয়তো ১৫ থেকে ২০ টা কারণ রয়েছে। সবার জন্য তো ট্রিটমেন্ট সেম হবে না। এজন্য এক কথায় আসলে একটা এক্সারসাইজ শিখিয়ে দেওয়া বা বলাটা আমরা মনে করি এটা ওয়াইজ হবে না। যেটা করে অনেকে উপকৃতও হতে পারে আবার অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ তার আসল যে কারণ সেটাকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে তার জন্য একটা স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যান আমরা দিই তাহলে সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্যার আপনি জানাচ্ছিলেন একটু আগে যে ফিজিওথেরাপিও কিন্তু ভূমিকা রাখে। সেই বিষয়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে করব। শীতকালে বাত ব্যথা কমাতে ফিজিওথেরাপি কতটা কার্যকর? অনেক ধন্যবাদ। ফিজিওথেরাপি আসলে খুবই ভাইটাল একটা ট্রিটমেন্ট পদ্ধতি। আমরা যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা খুব কম। আপনি দেখেন যে বিভিন্ন ব্যথানাশক ওষুধগুলা আমরা সাময়িকভাবে প্রেসক্রাইব করে থাকি বা বলে থাকি। কিন্তু সেটা দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। দীর্ঘমেয়াদী খেলে তার লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। ইভেন তার গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ এই ধরনের অনেকগুলো জটিলতা দেখা যায়। এজন্য এই যে মাস্কুলোস্কেলিটাল পেইন বা আর্থ্রাইটিস রিলেটেড পেইন এগুলা কমাতে ফিজিওথেরাপি একটা ম্যাজিক্যাল রোল প্লে করে। আমরা দেখি অনেক ক্ষেত্রে যে অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছে ইমপ্রুভমেন্ট যতক্ষণ ব্যথার ওষুধের অ্যাকশন থাকে ব্যথাটা কম থাকে বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে যদি তার ওই ইনফ্লামেশনটা আমরা কমিয়ে দিই তাহলে সে লং লাস্টিং বা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে থাকতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আপনি জানেন যে বয়স্ক ব্যক্তি যারা তারা কিন্তু বিভিন্ন রকম আর্থ্রাইটিসে যেমন ভুগে তাদের আবার বেশ কিছু কোমরবিডিটি থাকে, তাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তার হয়তো ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু পেইন কিলারটা তাদেরকে প্রেসক্রাইব করা যায় না। পেইন কিলার তাদের আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র তাদের চিকিৎসা পদ্ধতি হয়ে যায় এই সময়গুলাতে। ফিজিওথেরাপির মাধ্যমে তাদের পেইনগুলাকে তারা কমাইতে পারে, মুভমেন্টটাকে রেস্টোর করতে পারে। তার স্বাভাবিক জীবনযাপন করতে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।